আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদুদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট অ্যাপেলাইড ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই আলোচনায়। আজকের আলোচনায় বাংলাদেশের কর্পোরেট জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ধরুন আপনি একটি পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কিনেছেন। এখন সেই কোম্পানির পরিচালকরা যদি কোম্পানির সম্পদ বা জমি বন্ধক রেখে তাদের ব্যক্তিগত মালিকানাধীন অন্য কোনো প্রাইভেট কোম্পানির সিস্টার কনসার্নের জন্য ব্যাংক লোন নেয়, তখন আপনার বিনিয়োগের কী হবে? এটা একটা প্রশ্ন আসতে পারে। আজ আমরা আলোচনা করব কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ভার্সেস রেজিস্টার অফ জন স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস মামলাটি নিয়ে। এই মামলার মহামান্য হাইকোর্ট কোম্পানি আইনের 12 এবং 103 ধারার এমন কিছু ব্যাখ্যা দিয়েছেন যা পাবলিক কোম্পানির অর্থের অপব্যবহার রোধে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। প্রিয় দর্শক, চলুন তাহলে আজকের এই মামলাটি সম্পর্কে আলোচনার মূল বিষয়ে চলে যাই। একজন পাবলিক লিস্টেড কোম্পানি কি চাইলেই একটি তার মেমোরেন্ডাম পরিবর্তন করে থার্ড পার্টি বা সিস্টার কনসার্নের গ্যারান্টর হতে পারে? এই প্রশ্নের উত্তরই আমরা খুঁজব আজকের এই রায়ের বিশ্লেষণে। প্রথমেই জানা যাক প্রিয় দর্শক, এই মামলায় কোম্পানি কী চেয়েছিল আদালতে। মামলার আবেদনকারী বা পিটিশনার হলো কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, যা একটি পাবলিক লিমিটেড কোম্পানি। তারা কোম্পানি আইনের 12 এবং 13 ধারা অনুযায়ী আদালতে একটি আবেদন করে তাদের মূল উদ্দেশ্য ছিল কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা সঙ্গ স্মারকের অবজেক্ট ক্লজ বা উদ্দেশ্য সম্পর্কিত ধারা পরিবর্তন করা। আসলে তারা কি পরিবর্তন চেয়েছিল? কোম্পানিটি তাদের 29তম বার্ষিক সাধারণ সভা বা এজিএম একটি বিশেষ প্রস্তাব বা স্পেশাল রেজুলেশন পাশ করে তারা মেমোরেন্ডামের নতুন 3টি ক্লজ 32, 33 এবং 34 যুক্ত করতে চেয়েছিল। এর মধ্যে ক্লজ 33-এ বলা ছিল যে এই কোম্পানি তার সাবসিডিয়ারি, অ্যাসোসিয়েট কোম্পানি বা সিস্টার কনসার্নের ঋণের বিপরীতে নিজের সম্পত্তি বন্ধক রাখতে পারবে বা কর্পোরেট গ্যারান্টি দিতে পারবে। সহজ কথায়, কনফিডেন্স সিমেন্ট তার নিজের সম্পত্তি বা অ্যাসেট ব্যবহার করে অন্য কোম্পানির লোনের জিম্মাদার হতে চেয়েছিল এবং এটার আইনি অনুমোদনের জন্যই তারা আদালতের কাছে কনফার্মেশনের জন্য এসেছিল। আদালতে শুনানির সময় পিটিশনার এবং রেসপন্ডেন্ট উভয়ই শক্তিশালী যুক্তি তুলে ধরেন এবং লজিক্যাল যুক্তি তুলে ধরেন। পিটিশনার এর পক্ষে বিজ্ঞ আইনজীবীর যুক্তি ছিল যে কোম্পানির ব্যবসার প্রসার এবং সাবসিডিয়ারি ও অ্যাসোসিয়েট কোম্পানিগুলোর উন্নয়নের জন্য ব্যাংক লোন নেওয়া প্রয়োজন, আর ব্যাংকগুলো ঋণ দেওয়ার জন্য প্যারেন্ট কোম্পানির কর্পোরেট গ্যারান্টি চাচ্ছে। তো প্রিয় দর্শক, তারা দাবি করেন যে 28/2/2021 তারিখে অনুষ্ঠিত যে এজিএম, সেই এজিএমের শেয়ার হোল্ডাররা সর্বসম্মতিক্রমে এই স্পেশাল রেজুলেশন যেটা আছে সেটা পাশ করেছেন। তাদের মতে কোম্পানি আইনের 103 ধারার সাবসিডিয়ারি বা হোল্ডিং কোম্পানিকে গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই যদি কিছু শর্ত মানা হয়। রেসপন্ডেন্টের পক্ষে বিজ্ঞ আইনজীবী যেই আর্গুমেন্ট মহামান্য হাইকোর্টে উপস্থাপন করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর আইনজীবী এর তীব্র বিরোধিতা করে তিনি বলেন যে কোম্পানি আইনের 103 ধারা অনুযায়ী কোনো পাবলিক কোম্পানি এমন কোনো প্রাইভেট কোম্পানির ঋণের গ্যারান্টি দিতে পারে না যেখানে পাবলিক কোম্পানির পরিচালকদের স্বার্থ আছে। রেসপন্ডেন্টের পক্ষে যারা যুক্তি দিয়েছেন এর কাজ হলো যে ওনারা বলেছেন যে এর কাজ হলো সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা। কনফিডেন্স সিমেন্ট একটি পাবলিক কোম্পানি, এর সম্পদ যদি এমন কোনো প্রাইভেট কোম্পানির সিস্টার কনসার্নের বন্ধক রাখা হয় যেখানে সাধারণ শেয়ার হোল্ডারদের কোনো মালিকানা নেই, বরং শুধু পরিচালকদের মালিকানা আছে, তবে তা সাধারণ বিনিয়োগকারীদের সাথে প্রতারণা হবে। মেমোরেন্ডামে থার্ড পার্টি বা অ্যাসোসিয়েট কোম্পানি শব্দগুলো যুক্ত করা বিপজ্জনক, কারণ এর মাধ্যমে পরিচালকরা তাদের ব্যক্তিগত স্বার্থে কিন্তু কোম্পানির সম্পদ ব্যবহার করতে পারবেন। আদালত এই রায় দেওয়ার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আইনি বিষয় বিশ্লেষণ করেছেন। মহামান্য আদালত মূলত 2টি প্রধান বিষয় খতিয়ে দেখেছেন। প্রথম বিষয়টা হচ্ছে যে স্পেশাল রেজুলেশন বা বিশেষ প্রস্তাবটি কি সঠিক ছিল। আদালত কোম্পানি আইনের 87 ধারা বিশ্লেষণ করেন। একটি স্পেশাল রেজুলেশন পাশ করতে হলে অন্তত 21 দিনের নোটিশ দিতে হয়। আদালত লক্ষ্য করেন কোম্পানিটি দাবি করেছে হাজার হাজার শেয়ার হোল্ডার আছে, কিন্তু এজিএমে উপস্থিত ছিলেন মাত্র কিছু শেয়ার হোল্ডার। সবচেয়ে বড় ত্রুটি ছিল নোটিশ জারি করার পদ্ধতিতে। আইনের তফসিল 1-এর রেগুলেশন আমরা যদি দেখি 113 এবং কোম্পানি
আর যে নিজস্ব আর্টিকেল রয়েছে সেই আর্টিকেল অনুযায়ী নোটিশ অবশ্যই রেজিস্টার্ড পোস্টে রেজিস্টার্ড ডাকযোগে বা হাতে হাতে পাঠাতে হবে। কিন্তু কোম্পানি নোটিশ দিয়েছে শুধুমাত্র অনলাইন পোর্টাল এবং খবরের কাগজের মাধ্যমে। আদালত স্পষ্ট বলেন, আইন অনুযায়ী নোটিশ না দেওয়ায় এই রেজুলেশনটি যথাযথ বা স্পেশাল রেজুলেশন হিসেবে গণ্য হতে পারে না। প্রিয় দর্শক, দ্বিতীয় যে বিষয়টা মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি যেটা ধরেছেন, সাবসিডিয়ারি বনাম সিস্টার কনসার্ন, মাননীয় বিচারপতি এই কনসেপ্টটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এই জাজমেন্টের মাধ্যমে। সাবসিডিয়ারি কোম্পানি মানে হচ্ছে যেখানে প্যারেন্ট কোম্পানির 50%-এর বেশি শেয়ার বা নিয়ন্ত্রণ থাকে, এখানে লাভ হলে প্যারেন্ট কোম্পানিও কিন্তু লাভবান হয়। সিস্টার কনসার্ন এই শব্দটি কোম্পানি আইনে নেই, যদিও সাধারণত এর মানে হলো যেখানে দুটি কোম্পানির মালিক বা পরিচালকরা একই ব্যক্তি, সেম সেট অফ পারসনস, কিন্তু এক কোম্পানি অন্য কোম্পানির শেয়ার হোল্ড করে না। আদালত বলেন, যদি কনফিডেন্স সিমেন্ট তার সিস্টার কনসার্নের জন্য গ্যারান্টি দেয়, তবে লাভবান হবে কারা? এই প্রাইভেট কোম্পানির মালিকরা যারা কনফিডেন্স সিমেন্টের পরিচালক। কিন্তু কনফিডেন্স সিমেন্টের সাধারণ শেয়ার হোল্ডাররা যাদের এই প্রাইভেট কোম্পানিতে শেয়ার নেই, তারা ঝুঁকির মুখে পড়বেন, কিন্তু লাভের ভাগ পাবেন না। এটি কোম্পানি আইনের সেকশন 12 সাবসেকশন 1 ক ধারার পরিপন্থী, কারণ এতে কোম্পানির ব্যবসা মোর এফিশিয়েন্টলি বা সাশ্রয়ীভাবে পরিচালিত হচ্ছে না। এই মামলায় মহামান্য আদালত একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছিলেন। তিনিও কিন্তু মত দেন যে সেকশন 103 অনুযায়ী একটি লিস্টেড পাবলিক কোম্পানি শুধুমাত্র তার সাবসিডিয়ারি কোম্পানিকেই ঋণের গ্যারান্টি দিতে পারে, তাও তার শেয়ার হোল্ডিংয়ের অনুপাতে, কোনো থার্ড পার্টি বা অ্যাসোসিয়েট কোম্পানিকে নয়। আদালত 103 ধারার বিশ্লেষণ করে বলেন যে এই ধারার উদ্দেশ্যই হলো পরিচালকদের বিশ্বাসভঙ্গ বা ফিডুশিয়ারি ডিউটি ব্রিজ থেকে কোম্পানিকে রক্ষা করা। একজন পরিচালক পাবলিক কোম্পানির সম্পদ ব্যবহার করে নিজের ব্যক্তিগত কোম্পানির জন্য লোন নিতে পারেন না, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তবে আদালত এটাও বলেন যে সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে গ্যারান্টি দেওয়া যেতে পারে, কারণ সাবসিডিয়ারি লাভ করলে প্যারেন্ট কোম্পানিও লভ্যাংশ পায়, যা দিন শেষে সাধারণ শেয়ার হোল্ডারদেরই লাভ। পরিশেষে চলুন জেনে নিই দীর্ঘ বিশ্লেষণের পর মহামান্য আদালত আসলে কী রায় দিলেন এই মামলাটিতে। আদালত কোম্পানির মেমোরেন্ডাম পরিবর্তনের আবেদনটি আংশিক মঞ্জুর করলেন এবং ক্লজ 34-এর মানে অন্য কোম্পানির সাথে একীভূত হওয়ার বা অ্যামালগামেশনের যে প্রস্তাবটি পুরোপুরি অনুমোদন দেওয়া হয়। ক্লজ 33 এবং 32 and 33 এই ক্লজগুলোতে আদালত বড় ধরনের কাটাছেঁড়া করেছেন। আদালত নির্দেশ দেন মেমোরেন্ডাম থেকে সিস্টার কনসার্ন, থার্ড পার্টি এবং অ্যাসোসিয়েট কোম্পানি শব্দগুলো মুছে ফেলতে হবে। আদালত শুধুমাত্র সাবসিডিয়ারি কোম্পানির গ্যারান্টি বা মর্গেজ দেওয়ার অনুমতি দিয়েছেন। প্রিয় দর্শক, এই রায় থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা বা লেসন যেটা হলো যে পরিচালকদের জন্য যে পাবলিক লিস্টেড কোম্পানির সম্পদ আপনারা আপনাদের ব্যক্তিগত বা পারিবারিক অন্যান্য ব্যবসার সিস্টার কনসার্ন স্বার্থে ব্যবহার করতে পারবেন না, এটি বেআইনি। কোম্পানি সচিবদের জন্য যেই লেসন সেটা হচ্ছে যে এজিএমের নোটিশ প্রদানের ক্ষেত্রে অবশ্যই শর্টকাট কোনো ওয়ে খুঁজবেন না। আইনের বিধান অনুযায়ী অনলাইন বা পত্রিকায় যথেষ্ট নয়, আইনের বিধান অনুযায়ী রেজিস্টার্ড পোস্ট বা নির্ধারিত পদ্ধতি মানতে হবে, এটি অনস্বীকার্য। বিনিয়োগকারীদের জন্য যেই কথা এখান থেকে সেটাও বলতে চাই যে এই রায় আপনাদের অর্থের সুরক্ষা কবচ। কোম্পানি চাইলেই আপনাদের বিনিয়োগ করা অর্থ অন্য কোথাও ঝুঁকিতে ফেলতে পারে না, এটি একটি যুগান্তকারী রায়। আশা করি আজকের এই কনফিডেন্স সিমেন্ট ভার্সেস রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের এই মামলার বিস্তারিত বিশ্লেষণ আপনাদের আইনি জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে। আজকের এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয়জনকে সেটি দেখার এবং শোনার সুযোগ করে দিবেন। আর এই ধরনের আরও ধারাবাহিক আলোচনা আপনাদের জন্য নিয়ে আসব। কী ধরনের বিষয় আপনারা আসলে শুনতে চান, জানতে চান, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পরবর্তীতে চেষ্টা করব যে বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের আগ্রহ রয়েছে সেই বিষয়গুলোর উপর আলোচনা সাজাতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।